হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 11 রায়ান মার্টিনের মডেল সেট করছিলাম। এবার মডেল সেট 2 করছিলাম আমরা, তাই তো। তো মডেল সেট 2 এর যে সেকশন এ সেই প্রবলেমগুলো আমরা করেছিলাম, বাট সেখানে আমি 5 নম্বরে যে অথবার যে কোয়েশ্চেনটা সেটা একটুখানি মিস্টেক করেছিলাম। অ্যাকচুয়ালি আমার এখানে কোয়েশ্চেনটাতে মানে বুঝতে মিস্টেক হয়েছিল। জিনিসটা কী ছিল দেখো, এখানটায় দেখো এই সাম্য অবস্থার কথাটা বলেছে না, এই জিনিসটা আমি স্কিপ করে গেছিলাম। এটা খুব ইম্পর্টেন্ট কথাটা এখানে দেখো। কি কোয়েশ্চেনটা বলছে একটি সেকেন্ড দোলককে সাম্য অবস্থান থেকে 4 সেন্টিমিটার স্থানচ্যুত করে ছেড়ে দেওয়া হলো। তার মানে কি, মানে একটা সেকেন্ড দোলক রয়েছে, কোয়েশ্চেনটা পুরোটা বোঝো এটা। সো কোয়েশ্চেন নাম্বার 5 তার অথবা, তার মানে এরকম একটা সাপোজ দোলক, মানে পেন্ডুলাম কনসিডার করো তুমি, একটা পেন্ডুলাম রয়েছে। পেন্ডুলামটাকে বলছে এইখান থেকে ছেড়েছে, মানে ইকুইলিব্রিয়াম পজিশন, এটা এক্স ইকুয়াল টু 0, দিস ইজ ইকুইলিব্রিয়াম পজিশন। বাট বলছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে স্থানচ্যুত করে 4 সেন্টিমিটার দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে। তার মানে এইখানে নিয়ে এসছে, ছেড়ে দিয়েছে। এখান থেকে এটুকু ডিস্টেন্স কতখানি, 4 সেন্টিমিটার। তাহলে এইটা একটা কিন্তু আমাদের অ্যাম্পলিটিউড, রাইট। তাহলে এটাকে আমি সাপোজ কনসিডার করছি A1 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এটা প্রাথমিক অবস্থায় তার অ্যাম্পলিটিউড। এইবার কি বলছে কোশ্চেনটা দেখো, বলছে 2 সেকেন্ড পরে দোলকটি সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে পৌঁছায়। এখানে লেখা রয়েছে দেখো, সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে পৌঁছায়। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে ধরো এইখান থেকে অবজেক্টটাকে ছেড়ে দিলাম আমি, হ্যাঁ, এখান থেকে অবজেক্টটা ছেড়ে দিলাম। তাহলে কি হবে, সে এই নিচে নামবে, এই অসিলেট করবে, এরকম। এটা একটা পূর্ণ দোলন হলো। মানে এইখান থেকে ছেড়ে দিলাম যখন, এ কী করবে, এখান থেকে নেমে এইখানে আসবে, আবার যখন এইখানে ফিরে আসবে সেটাতে কি কমপ্লিট অসিলেশন। ক্লিয়ার হয়েছে? তাহলে কমপ্লিট অসিলেশন হয়ে গেল। এবার কোয়েশ্চেনটাই বলেছে দেখো, 2 সেকেন্ড পরে দোলকটি সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে পৌঁছায়। তার মানে কি, তার মানে একবার কমপ্লিট অসিলেশন করা হয়ে গেল, তারপরে হ্যাঁ একবার কমপ্লিট অসিলেশন হয়ে গেল, তারপরে সে সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে পৌঁছায়। তার মানে কি, মানে আস্তে আস্তে এর ইয়েটা কমছে, অ্যাম্পলিটিউড আস্তে আস্তে কি কমছে। মানে এরকম ছিল, প্রথমে এরকম অসিলেট করলো, দিয়ে আস্তে আস্তে কমছে, এরকম এরকম কমছে আস্তে আস্তে। বুঝতে পারলে? তাহলে প্রথমে ছিল 4 সেন্টিমিটার, তারপরে যখন আমি ছেড়ে দিলাম, এখানে ফ্রিকশন রয়েছে, ফ্রিকশনের দরুন কী হচ্ছে, মানে ইয়েটা কমছে আস্তে আস্তে, এনার্জি লস হচ্ছে। এখানে এনার্জি লস হওয়ার দরুন কি, তার যে অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমছে। একটা সময় গিয়ে কী হবে, সে থেমে যাবে, তাই তো। তাহলে সেটা এখানে বলছে। তাহলে ইনিশিয়ালি 4 সেন্টিমিটার দূরে নিয়েছিল, তারপরে ছেড়ে দিল, ফাইন। দিয়ে একবার কমপ্লিট অসিলেশন করলো, দিয়ে তারপরে দেখা গেল সে সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার উপরে উঠেছে, মানে 2 সেন্টিমিটার দূরে গেছে। এদিক বরাবর হতে পারে অথবা এদিক বরাবর হতে পারে, 2 সেন্টিমিটার গেছে। তাহলে সেকেন্ড যে অ্যাম্পলিটিউডটা হবে সেটা কত হবে বলো তো, 2 সেন্টিমিটার। ওকে, এবার নেক্সট বলেছে আবার 2 সেকেন্ড পরে, তাহলে টাইম পিরিয়ডটা কতখানি হচ্ছে, 2 সেকেন্ড, ঠিক আছে। মানে 2 সেকেন্ডে একবার সে কমপ্লিট অসিলেশন করছে। তাহলে আবার 2 সেকেন্ড পরে কি করবে, তাহলে নিশ্চয়ই সে আরেকটা ইয়ে করবে, কি বলে, পূর্ণ দোলন করবে, কমপ্লিট অসিলেশন করবে, রাইট। তাহলে আবার যখন সে কমপ্লিট অসিলেশন করবে, মানে এরকম ব্যাপারটা, প্রথমবার এখান থেকে এই আসলো, এই গেল কমপ্লিট অসিলেশন, এখান থেকে বলেছি তো, মানে এই গেল, এই আসলো, কমপ্লিট অসিলেশন হলো, রাইট। দিয়ে সেকেন্ডবার কী করলো, এই গেল, এই আসলো, মানে এটা ফার্স্ট বার, এটা সেকেন্ড বার কমপ্লিট অসিলেশন হলো। তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স ছিল 4, এর ক্ষেত্রে হয়েছে 2। এবার আরেকবার কী হবে দেখো, এই যাবে, এই আসলো, তাহলে এটা তোমার 3 নম্বর। তাহলে এর ক্ষেত্রে কত হবে সেটা আমি কনসিডার করলাম A3। বুঝতে পারলে? আরও 2 সেকেন্ড পরে যে মানে ছাড়া হলো, যে কমপ্লিট অসিলেশন হলো, তারপরে সে যে অ্যাম্পলিটিউডটা কভার করলো, কতখানি ডিস্টেন্স গেল, আমি বলছি A3 গেল। এইবার এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, জাস্ট সিম্পল A1/A2 রেশিও করে দিই, A2/A3। এখান থেকে তুমি ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে। তাহলে A1টা কত ছিল, 4, A2টা কত বলো তো, 2, রাইট, ইকুয়াল টু 2/A3। তাহলে এখান থেকে 2 কাটলো, তাহলে এখানে A3 ইকুয়াল টু কত আসছে বলো তো, 1 সেন্টিমিটার। তাহলে এইটা তোমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে?
আগের দিন আমার যেখানে মিস্টেক হয়েছিল সেখানে কি এই যে সাম্য অবস্থান থেকে যে আবার 2 সেন্টিমিটার দূরে চলে যাচ্ছে এই জিনিসটাই মিস্টেক করেছিলাম। কারণ আমি ক্যান্সেলটা করেছিলাম কেমন বলো তো, আমি মানে এরকম ভাবছিলাম যে হ্যাঁ একবার কমপ্লিট আসলে মানে এখান থেকে মানে যখন তাকে টেনে নিয়ে এখানে নিয়ে আসা হলো মানে x=4 পজিশনে নিয়ে আসা হলো, তাহলে তার অ্যাম্পলিটিউড হয়ে গেলো 4, দিয়ে এখান থেকে ছেড়ে দিলাম আমি। তারপরে আমি ভেবেছিলাম যে সাম্য অবস্থা মানে এখান থেকে সে 2 সেন্টিমিটার দূরে গেছে, বুঝতে পারলে? তাহলে টি টাইমে মানে t=2 সেকেন্ড, 2 সেকেন্ড কতক্ষণ ডিস্টেন্স হলো, তাহলে x=cos, ওই যে করেছিলাম জিনিসটা ওরকমভাবে ভেবেছিলাম আমি। ঠিক আছে, ওটা একটা আলাদা ধরনের অঙ্ক, এটা একটা, ঠিক আছে, অসুবিধা নেই, এটা আরও সিম্পল অঙ্ক এটা। হ্যাঁ, যাই হোক, আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এখানে এই ফিজিক্সটা বুঝতে হবে। হ্যাঁ, খুব খুব ইন্টারেস্টিং কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা কী বলছে, সেকশন বি, সেকশন বিতে চলে আসো। সেকশন বি এর যে নেক্সট কোশ্চেন 6 দাগের বি, এটা আমি করে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই জানো কি হবে। কারণ এখানে কি বলেছে দেখো, কোন ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ হ্রাস বা বেশি হবে, মানে বেশি বা হ্রাস কোন ক্ষেত্রে হবে, ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার ওপরে উঠলে নাকি ভূগর্ভে 1 কিলোমিটার গেলে। মানে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠলে, উপরের দিকে 1 কিলোমিটার উঠেছে, তার জন্য অভিকর্ষ ত্বরণ কত হবে। আর ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভের দিকে যদি যায়, মানে ভেতরের দিকে যদি যায়, গভীরতা যদি ওঠে মানে ঢোকে 1 কিলোমিটার, হ্যাঁ, তখন অভিকর্ষ ত্বরণের মান কত হবে এবং এদের মধ্যে কে বেশি হবে, বুঝতে পারলে? তোমরা রিলেশন জানো, রিলেশন তোমরা জানো, রিলেশন কি বলে যে জি প্রাইম ইকুয়ালটা, আমি যদি ওপরের দিকে উঠি তাহলে এইচ দিচ্ছি, আমি এইচ হাইটে আমি যাচ্ছি, এইচ দিলাম, সেটা হয় জি ইন্টু 1 মাইনাস 2h/r, তাই না? এটা তোমরা জানো। আর যদি আমরা গভীরতায় যাই, সাপোজ ডি গভীরতায় গেলাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি জি ইন্টু 1 মাইনাস d/r। বাট এখানে কোয়েশ্চেনটাই বলে দিয়েছে যে ওপরের দিকেও 1 কিলোমিটার উঠেছে এবং নিচের দিকেও 1 কিলোমিটার গেছে, বুঝতে পারলে? তাহলে দুজনের ভ্যালু সেম। তাহলে এখানে দেখো, তাহলে তুমি যদি বলো প্রথমের ক্ষেত্রে, তাহলে জি এইচ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস তাহলে 2/r, রাইট? আর এটার ক্ষেত্রে কী হবে বলো তো, জি ডি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 মাইনাস d/r। ক্লিয়ার হয়েছে? সরি, ডি এর মান এখানে তুমি কি লিখবে, 1 লিখবে, হয়ে গেল। এবার দেখো এই দুটো রিলেশনকে কম্পেয়ার করে দেখো কে বেশি মানে বড় কে ছোট, বুঝতে পারলে? তাহলে তোমার আনসার হয়ে যাবে। তাহলে এখানে যদি তুমি সলিউশন করো এটাকে, তাহলে এখানে তুমি পাবে জি এইচ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু এখানে আর মাইনাস 2, রাইট? আর এখানে তুমি যদি লেখো তাহলে জি ডি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু জি ইন্টু নিচে আর, সুতরাং আর মাইনাস 1, বুঝতে পারলে? তাহলে এইখানে দেখো ভালো করে তাকিয়ে দেখো, এখানটায় এইখানে বেশি মানে 2/r আর এখানে রয়েছে কত 1/r, তাই না? তাহলে এই দুজনের মধ্যে কে বড় বলো তো দেখি? নিশ্চয়ই এটা বড়, 2/rটা বড়, তাই না? কারণ 2/r আর তোমার 1/r, আর যদি কেটে তাহলে কি 2 > 1 হচ্ছে, তাহলে কি 2/rটা বড়, মানে এরকম বলতে পারো তুমি। ধরো 2/2 রয়েছে আর এটা তোমার 1/2 রয়েছে, তাহলে কে বড়? এটা কাটাকাটি করলে এখানে 1 পাবে, এটা কাটাকাটি করলে তোমার হাফ হবে এখানটা, তাহলে 1 আর হাফের মধ্যে কে বড়? 1 বড়, তার মানে কি এটা বড়। তাহলে এটা বড় এবং কিছু বাদ দিচ্ছ তুমি, মানে 1 মাইনাস একটা বড় কিছু একটা তুমি বাদ দিচ্ছ, বেশি জিনিস বাদ দিচ্ছ, আর 1 মাইনাস কম জিনিস বাদ দিচ্ছ, এটা ছোট ভ্যালু, এটা 1/r ছোট। তাহলে 1-এর থেকে যদি তুমি বড় কিছু বাদ দাও, মানে বড় বলতে ফ্র্যাকশনে বড়, অবশ্যই ফ্র্যাকশন হবে এটা, তাহলে বড় কিছু যদি বাদ দাও তাহলে ইন জেনারেলি তাহলে এই ভ্যালুটা ছোট হয়ে যাবে না? তাহলে 1 মাইনাস 2/r মানে 1 মাইনাস 2/r লেস দেন 1 মাইনাস 1/r হচ্ছে। তো এটা যদি ছোট হয় তাহলে কি এর ভ্যালুটা কম হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে তুমি বলতে পারো যে জি এইচ প্রাইম লেস দেন জি ডি প্রাইম। ঠিক আছে, কনক্লুশনটা ঠিক লিখলাম তো? তাহলে এটা যেহেতু বড় ভ্যালু, তাহলে 1-এর থেকে একটা বড় ফ্র্যাকশন বাদ দিচ্ছ তুমি, সাপোজ এটা 0.2 আর এর ভ্যালুটা সাপোজ 0.1, তাহলে কি এর ভ্যালুটা 1 মাইনাস 0.2 আর এটা 1 মাইনাস 0.1, তাহলে কি এর ভ্যালুটা কম হবে এর থেকে,
কারণ এটার কি কম সংখ্যা বাদ দিচ্ছ তুমি, মানে একের থেকে তুমি কম বাদ দিচ্ছ, এটা তুমি কি একের থেকে বেশি বাদ দিচ্ছ, তাহলে কি ছোটো ছোটো হয়ে গেলো এটা। তাহলে এটা যদি ছোটো হয়ে যায় তাহলে আলটিমেট কি এটা ছোটো হয়ে যাবে, বুঝতে পারলে। আর এটা যদি বড় রয়েছে তাহলে এটা বড় থাকবে, তাহলে এটাই তোমার কম হবে। তাহলে কি মানে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি এই মানে একই হাইটে ওপর দিকে ওঠো তাহলে কি তোমার অভিকর্ষতার মান কম হবে, মানে গভীরতার তুলনায়, বুঝতে পারলে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন এইটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই সেটে প্রত্যেকটা কোয়েশ্চেন মারাত্মক ইম্পর্টেন্ট এবং খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহা ও একটি তামার দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য হয় 2 সেন্টিমিটার। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্যে, আচ্ছা দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য কত হবে, এখানে লোহার আলফা বলে দিয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আর কপারের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে দিয়েছে, ফাইন। আচ্ছা বুঝলাম। তাহলে এখানে দেখো কোশ্চেনটাকে ভালো করে বোঝো, কোশ্চেনটা কি বলছে, মানে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার এবং তামার এদের দুজনার দৈর্ঘ্যের পার্থক্য 2 সেন্টিমিটার হয়। মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও তামা আর লোহার মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য 2 সেন্টিমিটার এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও লোহা ও তামার মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য 2 সেন্টিমিটার। এইখানে বোঝাতেই সবার কি গণ্ডগোল হয়, এইটুকু তুমি যদি না বুঝতে পারো প্রবলেমটা করতে পারবে না, মানে প্রবলেমটা আসবে নামবেই না, হ্যাঁ অন্যরকম উত্তর চলে আসবে। এখানে তোমাকে বুঝতে হবে কোশ্চেনটা বলতে চাইছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহা ও তামার মধ্যে যে দৈর্ঘ্যের পার্থক্য সেটা 2 সেন্টিমিটার এবং বলছে যে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহা ও তামার মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য 2 সেন্টিমিটার। মানে দুটো টেম্পারেচারে তামা ও লোহার দৈর্ঘ্যের পার্থক্য সেম থাকে, সেটা 2 সেন্টিমিটার। ওকে, এবার কোশ্চেনটা দেখো করো, আর কিছুই নেই এবার। তাহলে এটা কত নম্বর ছিল বাবা, 7-এর দাগে সি এর অর, 7-এর দাগের সি তার অর। ওকে, তাহলে এরকম আমি বলি, তাহলে আমরা সবাই জানি, আমরা কি জানি যে এল ইকুয়াল টু দৈর্ঘ্যের যে প্রসারণ হয়ে থাকে, সো L2 ইকুয়াল টু আমি যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি লেন্থ ধরি সেটা কি L0 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি, রাইট। এটা আমরা জেনারেল ফর্মুলা জেনে থাকি, বা এল প্রাইম বলে না এটাকে, এটা জেনারেল ফর্মুলা দৈর্ঘ্যের প্রসারণের ক্ষেত্রে, রাইট। তাহলে এটা ইনিশিয়াল লেন্থ ছিল, এটা ফাইনাল লেন্থ হয়, এগুলো আমরা সবাই জানি। এইবার দুটো কেস, এক কি 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, তাহলে অ্যাট 45 না 50 ডিগ্রি, রাইট। তাহলে সাপোজ টেম্পারেচার কত 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে লোহা ও তামা দুজনের দৈর্ঘ্যের কতখানি প্রসারণ হয়েছে সেটা লিখে নিই। আর আমরা কনসিডার করে নিই, সাপোজ এখানে প্রথমে কনসিডার করি, লেটাস কনসিডার কি ধরছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহা ও তামার যে দৈর্ঘ্য সেটা আমরা কনসিডার করে নিচ্ছি। ওকে, সো লোহার ক্ষেত্রে দৈর্ঘ্যটা আমি হচ্ছে সাপোজ এল এফ 0 এফই লিখি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 এফই, আর তামার ক্ষেত্রে লিখছি আমি 0 CU কপার। ক্লিয়ার হয়েছে? এটা কি, এটা দুজনাই কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহা ও তামার দৈর্ঘ্য। ওকে, এবার তুমি টেম্পারেচারটা সাপোজ চেঞ্জ করেছো তুমি 0 থেকে মানে 50 ডিগ্রি সেলসিয়াস করেছো তুমি, রাইট। তাহলে সাপোজ ডেল্টা টি 1 কনসিডার করি আমি, সেটা কত, ডেল্টা টি 1 মানে কি টেম্পারেচারের চেঞ্জ, তাই না, T1 মাইনাস T0 এরকম বলতে পারো তুমি। T1টা কতখানি 50, আর এটা কত ছিল 0, তাহলে এটা তুমি পাচ্ছ, এটা তোমার কি এত ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা তোমার এত টেম্পারেচার, তাহলে এত টেম্পারেচারে লোহা ও তামা দুজনেরই দৈর্ঘ্যের প্রসারণ কত হবে সেটা বের করে নেওয়া যায়। তাহলে এর ক্ষেত্রে আমি সাপোজ কনসিডার করছি লোহার ক্ষেত্রে LFই ধরলাম 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে, দ্যাট ইজ ইকুয়াল টু L0FE, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ইন্টু 1 প্লাস আলফা লোহা, তাই আমি এফি লিখছি। আর টেম্পারেচারের চেঞ্জ কতখানি দেখো বাবা, ডেল্টা T1, দিস ইজ ফর আয়রন লোহা।
সিমিলারলি আমি যদি কপারের কথা বলি তাহলে সিইউ হবে এলসিইউ, যে L0 CU 1 প্লাস আলফা সিইউ ডেল্টা T1। ক্লিয়ার হয়েছে? এই দুজনাই কি লিখলাম আমরা? 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য লোহা ও কপারের দৈর্ঘ্যের প্রসারণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সিমিলারলি যখন টেম্পারেচারটা তোমার হয়ে গেল ডেল্টা T2 দ্যাট ইজ ইকুয়াল টু T2 মাইনাস T0, সেটা কত বলো? 450 মাইনাস 0, সুতরাং 450 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে এই টেম্পারেচারে লোহার দৈর্ঘ্য কতখানি সেটা আমি ধরছি Fe প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু, ভাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তো সেমই ছিল, তাহলে 0 Fe 1 প্লাস আলফা Fe। এইখানে টেম্পারেচার তোমার ডেল্টা T2 হবে, রাইট? এবং কপারের জন্য সিমিলারলি লিখবো আমরা 0 CU 1 প্লাস আলফা CU ডেল্টা T2। তাহলে এটাকে ভাই 3 নম্বর নাম দাও, এটাকে তুমি 4 নম্বর নাম দাও। ফাইন, তাহলে বুঝতে পেরেছো? এবার তোমাকে কি বলেছে কোশ্চেনটায়? কোশ্চেনে বলেছে দেখো এটা কি, এটা 50 ডিগ্রির জন্যে, আর এখানে তুমি পেয়েছো কি এটা 450 ডিগ্রি সেলসিয়াসের জন্য, রাইট? তাহলে এই টেম্পারেচারের ক্ষেত্রে যে লোহা ও তামা তাদের যে দৈর্ঘ্যের পার্থক্য সেটা 2 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে তুমি লিখতেই পারো এখানটায়, শর্তানুসারে কি লিখতে পারো বলো? যে LFE মাইনাস LCU দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার অ্যান্ড LFE প্রাইম মাইনাস LCU প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাই নয় কি? কারণ 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও লোহা ও তামার মধ্যে যে দৈর্ঘ্যের পার্থক্য সেটা 2 সেন্টিমিটার, আর 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও লোহা ও তামার মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য 2 সেন্টিমিটার। তাহলে আমরা বলতেই পারি দুজনের কি সমান হবে। তাহলে সুতরাং LFE মাইনাস LCU ইকুয়াল টু LFE প্রাইম মাইনাস LCU প্রাইম। বুঝতে হবে কোশ্চেনটা, খুবই ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে LFEর মান আমরা জানি L0 FE ইন্টু 1 প্লাস আলফা FE ডেল্টা T1 মাইনাস L0 CU 1 প্লাস আলফা CU ডেল্টা T1 দ্যাট ইজ ইকুয়াল টু, এটা কি 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জন্য হবে এটা। আমি এখানে ভ্যালুগুলো পরে লিখে দেবো, চাপ নেই। তাহলে এখানে L0 FE 1 প্লাস আলফা FE ডেল্টা T2 মাইনাস L0 CU 1 প্লাস আলফা CU ডেল্টা T2, রাইট? ঠিক আছে, দেখো ক্লিয়ার হয়েছে। এবার এখান থেকে একটুখানি সিম্পলিফাই করো, তোমার আনসার চলে আসবে আস্তে আস্তে। আচ্ছা, এটাকে তুমি যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে L0 FE হবে, এখানে দেখো প্লাস L0 FE, আবার এইখানে ভালো করে তাকিয়ে দেখো L0 FE রয়েছে, তাহলে এই L0 FE আর এই L0 FE কেটে যাবে, তাই নয় কি? একটা লাইন করা যেতে পারে, অসুবিধা নেই, আর নইলে এখান থেকে দেখে নিতে পারো তোমরা। আচ্ছা, আমি একটা লাইন করে দিই। তাহলে L0 FE ঢুকিয়ে দিচ্ছি ভেতরে, হ্যাঁ? তাহলে আলফা, এখানে L0 FE আলফা FE ডেল্টা T1 মাইনাস L0 CU মাইনাস L0 CU আলফা CU ডেল্টা T1 ইকুয়াল টু, এখানেও সিমিলারলি এরকম হবে L0 FE প্লাস L0 FE আলফা FE ডেল্টা T2 মাইনাস L0 CU প্লাস মাইনাস L0 CU আলফা CU ডেল্টা T2। ওকে, এবার কাটাকাটি করো বাবা। এখানে এটা কেটে গেল, এখানে দেখো মাইনাস এটা মাইনাস এটা কেটে গেল। ক্লিয়ার হয়েছে? এখানে পড়ে থাকছে কি তাহলে? এইখানে তাহলে পড়ে থাকছে এখানে ডেল্টা T1, এখানে ডেল্টা T1, আর এইখানে দেখো ডেল্টা T2 কমন নিতে পারি আমরা, এর ভ্যালু জানি আমরা, বসিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, একটুখানি সিম্পলিফাই করি, দিয়ে সবগুলোকে একসাথে নিয়ে আসবো, হয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। বা একটা কাজ করতে পারো,
সেটা কি বলো তো, এখানে এই ব্যাটাকে এই ব্যাটাকে বাঁদিকে নিয়ে চলে আসো আর এই ব্যাটাকে ডান দিকে নিয়ে চলে যাও, বুঝতে পারলে? তাহলে এই ব্যাটাকে যদি বাঁদিকে নিয়ে চলে আসে তাহলে কি হবে দেখো তো, এখানে L0 FE আলফা FE ডেল্টা T1, এটাকে বাঁদিকে নিয়ে আসলে মাইনাস হবে L0 FE আলফা FE ডেল্টা T2, রাইট? ইকুয়াল টু এবারটাকে ডান দিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে আগে লিখি 0 CU আলফা CU ডেল্টা T1 আর এবারটা মাইনাস L0 CU আলফা CU ডেল্টা T2 হলো। এইখান থেকে দেখো এই দুজনকে কমন নিয়ে নাও, সুতরাং L0 FE আলফা FE কমন নিলাম, এখানে ডেল্টা T1 মাইনাস ডেল্টা T2 থাকছে পড়ে, ইকুয়াল টু এখান থেকে L0 CU আলফা CU কমন নাও, এখানে ডেল্টা T1 মাইনাস ডেল্টা T2 থাকছে পড়ে। ওকে, এবার দেখো সিম্পল হয়ে গেল একদম। তাহলে L0 FE রাখলাম, আচ্ছা আলফা FE রাখলাম, এখানে ডেল্টা টি মানে এখানে কেটে যাবে আর লেখার কোনো দরকার নেই, তাহলে এই টার্মটা ক্যান্সেল হয়ে গেল না, সেম জিনিস ক্যান্সেল হয়ে গেল, বাট এই টার্মগুলো কিন্তু থাকছে এখানে। তাহলে এখানে আমি লিখতেই পারি যে আলফা L0 FE দ্যাট ইজ ইকুয়াল টু, এবার একে নিচে নিয়ে চলে আসি, তাহলে আলফা CU ডিভাইডেড বাই আলফা FE ইন্টু L0 CU, এটা লিখতে পারি আমরা, তাই তো? এইবার এইটাকে তুমি ভাই 5 নম্বর নাম দিয়ে রাখো, এটাকে তুমি 5 নম্বর নাম দিয়ে রাখো। এবার এর ভ্যালু কোন একটাতে বসিয়ে দাও, এগুলোর এই দুটোর মধ্যে কোন একটাতে বসিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে যদি তুমি বসাও, না এই দুটোর মধ্যে বসাবে কী করে তুমি, L0 F না 0 FE, তাহলে তোমাকে বসাতে হবে তোমার 1 সেকেন্ড, হ্যাঁ এগুলোর মধ্যে কোন একটাতে বসাতে হবে, হ্যাঁ দিয়ে সেখান থেকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে বসাই, 1 নম্বরটাতে যদি বসাই আমি L0 FE এর ভ্যালুটা যদি বসাই 1 নম্বরটাতে, সো ফ্রম ইকুয়েশন 1, সো ফ্রম ইকুয়েশন 1 কি ছিল, LFE দ্যাট ইজ ইকুয়াল টু L0 FE, আমি লিখছি একবার 1 প্লাস আলফা FE ডেল্টা T1, রাইট? তাহলে L0 FE তার ভ্যালু তুমি পুট করতে চাইছো, তার ভ্যালু কত এসছে, আলফা CU বাই আলফা FE ইন্টু L0 CU ইন্টু 1 প্লাস আলফা FE ডেল্টা T1, তাই তো? এটা তুমি পাচ্ছ। এখান থেকে তুমি কি করতে পারো দেখো, LFE দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে আলফা CU বাই আলফা FE L0 CU প্লাস এটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে আলফা FE কেটে যাবে, এখানে পড়ে থাকবে আলফা CU L0 CU ডেল্টা T1, রাইট? এটা পড়ে থাকবে এখানে। আচ্ছা এইখানে এবার তুমি একটা কাজ করো, তাহলে এই ভ্যালুটা এই যে আলফা CU L0 CU ডেল্টা T1, এইখান থেকে তুমি যদি, আচ্ছা 1 সেকেন্ড, এটাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এখানে তুমি আচ্ছা এটাকে না এটাকে করছি, তাহলে LCU মাইনাস LOCU পাবে তুমি, তাহলে এক কাজ করো, তাহলে এই যে LOCU এটাকে ভেতর ঢুকিয়ে দাও, তাহলে LOCU প্লাস এটা আসবে, তার মানে কি LOCU মানে এটা এরকম লিখতে পারো তুমি, LCU ইকুয়াল টু LOCU প্লাস LOCU আলফা CU ইন্টু ডেল্টা T1, রাইট?
তাহলে এইটাকে বাদিকে নিয়ে চলে আসে, সুতরাং এলসিইউ মাইনাস এলওসিইউ ইকুয়াল টু এলওসিইউ আলফা সিইউ ইন্টু ডেল্টা টি1, এটা লিখতে পারো। তাহলে এইটুকুনি ভ্যালু তুমি লিখবে এটার জায়গায়, তাহলে এলসিইউ মাইনাস এল0 সিইউ। তাহলে এখানে তুমি লেখো, সুতরাং এল এফই ইকুয়াল টু, তাহলে আলফা সিইউ ডিভাইডেড বাই আলফা এফই ইন্টু এল0 সিইউ প্লাস, তাহলে এই ব্যাটার জায়গায় তুমি লিখতে চাইছো এলসিইউ মাইনাস এল বলো ও সিইউ, লিখেছ? তাই তো ছিল এখানটায়। এইবার এই যে এলসিইউ এই ব্যাটাটাকে তুমি বাদিকে নিয়ে চলে আসো, এই ব্যাটাটা তুমি বাদিকে নিয়ে চলে আসো, তাহলে কী হবে এখানে এল এফই মাইনাস এল সিইউ দ্যাট ইজ ইকুয়াল টু আলফা সিইউ বাই আলফা এফই। আর এইখানে দেখো এখানে এল ও সিইউ আছে, এখানে ও সিইউ আছে, তাহলে কমন নিতে পারো তুমি, তাহলে এখানে 1 থাকবে ইন্টু এল ও সিইউ, হলো? তাহলে এইটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কী পাবে তুমি এখানটা দেখো, এটা তো এটা কত, এটা এল এফই মাইনাস এল সিইউ কত হয় 2, তাহলে 2 সেন্টিমিটার লিখলাম। আর এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি এখান থেকে আনসার পেয়ে যাবে। তাহলে এল সিইউ বাই এল নয় আলফা সিইউ বাই আলফা এফই মাইনাস 1 ইন্টু এল ও সিইউ, ঠিক আছে? তাহলে এল ও সিইউ কত হবে দেখো, তাহলে এল ও সিইউ দ্যাট ইজ ইকুয়াল টু, এটা নিচে আসবে, সুতরাং 2 ডিভাইডেড বাই আলফা সিইউ বাই আলফা এফই মাইনাস 1। ওকে, ভ্যালুগুলো পুট করে দাও এবার। তাহলে সুতরাং তুমি লিখবে 2 ডিভাইডেড বাই আলফা সিইউ ভ্যালু কত বলেছে বলো তো, আলফা সিইউ বলেছে 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এখানে দেখো 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যেহেতু রেশিও আকারে রয়েছে তাহলে কি 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 কেটে যাবে, সুতরাং 17/12 লিখতে পারি আমরা। সুতরাং 17/12, রাইট? 17/12 সরি -1, তাহলে এখান থেকে তুমি লিখবে 12, 17 মাইনাস 12 উপরে 2, তাহলে আলটিমেট তোমার আসবে এল ও সিইউ ইকুয়াল টু, 12টা উপরে আসবে, সুতরাং 12 গুণ 2 ডিভাইডেড বাই কত 7, 17 মাইনাস 12 মানে 5, তাই না? তাহলে এটা কাটাকাটি করলে কত আসে দেখি একবার, 17 12 ইন্টু 2 মানে 24 ভাজিত 5, তাহলে 4.8, অ্যাপ্রক্সিমেট 4.8 আনসার তোমার এটা। তাহলে এল ও সিইউ ইকুয়াল টু 4.8 সেন্টিমিটার। তাহলে ইনিশিয়াল ভ্যালু কত ছিল এটা, 4.8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে বাবা? ওকে, তাহলে এলসিইউটা পেয়ে গেলাম আমরা। আমাদের আরেকটা দরকার, লোহার ক্ষেত্রে দরকার, তাহলে তুই পুট করে দাও। কোথায় পুট করবে দেখো, এই যে এখানটায়। তাহলে তুমি এটা পেয়ে গেছো, তোমার এটা দরকার, তাহলে সুতরাং ফ্রম ইকুয়েশন 5, সো ফ্রম ইকুয়েশন 5 তাহলে তুমি কি লিখতে পারো বলো, এল ও এফই দ্যাট ইজ ইকুয়াল টু কি ছিল ভাই, আলফা সিইউ বাই আলফা এফই, তাহলে আলফা সিইউ বাই আলফা এফই ইন্টু এল ও সিইউ। তাহলে এল ও সিইউ ভ্যালু তুমি জানো, আর এগুলো ভ্যালু তুমি জানো। আলফা সিইউ ভ্যালু তোমার 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 হবে, ডিভাইডেড 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6 কেটে যাবে, ইন্টু এখানে থাকবে কত দেখো, এটা ভ্যালু কত 4.8 লিখে দাও। সুতরাং তুমি এখানে লিখবে তাহলে 17 ভাজিত 12 ইন্টু 4.8, অ্যাপ্রক্সিমেট 6.8 তোমার আনসার, 6.8 সেন্টিমিটার। মিলল? দেখো উত্তর দেখো। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুর লেন্দি কোয়েশ্চেন ভাই। তো আনসার দেখো, এই দেখো একটা 6.79 মানে 8 বলতে পারো তুমি, এটা তোমার কি 4.79 মানে 8 বলতে পারো তুমি। বুঝতে পারলে? খুবই একটা লেন্দি কোয়েশ্চেন, কিন্তু বুঝতে হবে, না বুঝতে পারলে ওটা করতেই পারবে না। হ্যাঁ, মানে এই প্রথম যে লাইনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন করবো আমরা এইটা, তাই তো 9 দাগের অথবা। বলছে কি স্থির চাপে, তাহলে চাপটা এখানে কি রেখেছে স্থির, অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, রাইট? প্রেশারটা এখানে কনস্ট্যান্ট রয়েছে।
প্রত্যেকটা কথা বুঝতে হবে, একটা কথা স্কিপ করে গেলেই না অঙ্ক মিলে না। হ্যাঁ, আগের দিন দেখতে পেয়েছিলে আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, ওই সাম্য অবস্থাটা, তার জন্য আমি অঙ্কটা মানে অন্য আনসার এসেছিলো আমার, ঠিক আছে। সো প্রত্যেকটা কথাই ইম্পর্টেন্ট, এর জন্য ফিজিক্সটা প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হয়। বলছে যদি স্থির চাপে 2 মোল, তাহলে n ইকুয়াল টু 2 মোল, মানে 2 মোল গ্যাসের তাপমাত্রা বলছে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে 70 ক্যালোরি তাপের প্রয়োজন হয়। বলছে তবে গ্যাস অণু স্বাধীনতার মাত্রা কত হবে? আচ্ছা, ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদেরকে বের করতে হবে, তাহলে আমাদের উদ্দেশ্য কি? এফ বের করো। তাহলে এখানে বলো তুমি ভাই এফ এর ফর্মুলা তো আমরা শিখেছিলাম, এফ ইজিক্যাল টু 3n মাইনাস এম। এখানে তো নাম্বার অফ পার্টিকেলস জানি না, রেস্ট্রিকশন জানি না, মানে কনস্ট্যান্ট জানি না, কী করে বের করা যায়? কী করে? স্পেসিফিক হিট রেশিও দিই, স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার অথবা কনস্ট্যান্ট ভলিউম, সেখান থেকে আমরা দেখাবো চাপ নেই। সো দেখো কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন, 9 দাগের অথবা 9 দাগের অথবা নাকি 9-এর, আচ্ছা 9-এর অথবাই বলেছে এটা, অথবা। তাহলে এখানে কি বলেছে? n ইকুয়াল টু 2 মোল, রাইট? অ্যাট কনস্ট্যান্ট প্রেশার বলেছে, কনস্ট্যান্ট প্রেশার। তার মানে কি? অ্যাট কনস্ট্যান্ট প্রেশার তুমি কি পাও? স্পেসিফিক হিট পাও। স্পেসিফিক হিটকে আমরা রিপ্রেজেন্ট করি কি? সিপি দিয়ে। কনস্ট্যান্ট প্রেশার তাই পি, দ্যাট ইজ ইকুয়াল টু কী হয় বলো তো? ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। আমি যদি বলতাম অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, তাহলে বলতাম এরকম, সিভি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভি। কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, তাহলে আমাকে এটা ইউজ করতে হবে, বুঝতে পারলে? ওকে, বুঝলাম। এইবার তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? দেখো এখানে কিন্তু তোমাকে বলেছে 2 মোল, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে বলতে পারো যে ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার দ্যাট ইজ ইকুয়াল টু সিপি ইন্টু ডিটি, এটা বলতে পারো তুমি। এইটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন হচ্ছে কি 1 মোলের জন্যে। তাহলে যদি আমি বলি এখানে ফর n ইকুয়াল টু 2 মোল, যদি 2 মোলের কথা যদি বলি, তাহলে তুমি লিখবে ডিকিউ অ্যাট কনস্ট্যান্ট প্রেশার দ্যাট ইজ ইকুয়াল টু, মানে ইন জেনারেল সূত্রে কী হবে? n সিপি ইন্টু ডিটি হবে। তাহলে n এর ভ্যালু কত? 2, তাহলে সুতরাং 2 সিপি ইন্টু ডিটি, বুঝতে পারলে? তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো? যে সিপির ভ্যালু ভাই ডিকিউ আপন 2 ইন্টু ডিটি, রাইট? 2 ইন্টু ডিটি, এগুলো কনস্ট্যান্ট প্রেশার, পুরোটাই কনস্ট্যান্ট প্রেশার, চাপ নেই। তাহলে এটাতেই পাচ্ছ। এবার কোশ্চেনে কি বলেছে? গিভেন কোশ্চেন দেখো বলেছে যে কনস্ট্যান্ট প্রেশারে তোমার যে হিটের যে চেঞ্জটা সেটা কতখানি? 70 ক্যালোরি, রাইট? এবং টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা তোমাকে বলেছে 30 থেকে 35, তাহলে 35 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে তোমার কি? টেম্পারেচারের চেঞ্জ, সুতরাং 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তুমি পুট করে দিতে পারো। সুতরাং তুমি যদি পুট করে দাও তাহলে তুমি সিপির ভ্যালু পেয়ে যাবে। সুতরাং সিপি ইকুয়াল তুমি লিখতেই পারো 1/2 কত? ডিকিউ বলেছে 70 ডিভাইডেড বাই এটা তোমার 5, তাই না? তাহলে কাটাকাটি করলে কত আসছে এখানে দেখো? 10, মানে এখানে 7 আসছে, তাই তো? তাহলে এটা আনসার কী হবে? 7 হবে। তাহলে সিপির ভ্যালু তুমি পাচ্ছ 7। ওকে, তাহলে এটা হবে কি? ক্যালোরি, কারণ এটা কী ছিল? এটা ক্যালোরিতে ছিল, এটা তোমার মোলে ছিল, তাই না? এটা কি? ডিগ্রি সেলসিয়াসে ছিল। তাহলে ক্যালোরি মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এইটা তোমার সিপির ভ্যালু অ্যান্ড ইউনিট। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বুঝলাম, সিপিটা পেয়েছি। তাহলে আমাদের দরকার তো ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে কি করে আসবো? দেখো একটা রিলেশান রয়েছে, সেই রিলেশানটা কি? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর হয়। সো উই নো সিপি মাইনাস সিভি দ্যাট ইজ ইকুয়াল টু আর। আর হচ্ছে তোমার গ্যাস কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি সিভির ভ্যালু ক্যালকুলেট করতে পারো, তাই না? তাহলে সিভি ক্যাল তুমি এখান থেকে বলতে পারবে। এইবার আমি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আসছে, আমার তো দরকার ভাই ডিগ্রিজ অফ ফ্রিডম, তাহলে সিপি সিভি ক্যালকুলেশন করে কি, তাই না? এবার আসি। সো আমরা কি জানি দেখো? উই নো এনার্জির যে ফর্মুলা হয়ে থাকে সেটা কি হয়? F/2 kT। ফর ডিগ্রিজ অফ ফ্রিডম যদি F হয় তাহলে F/2 kT হয়, ঠিক আছে? ইকুইপাইটেশন ফর্মুলা। ফর ওয়ান মোল মানে
মোলের জন্য যদি বলি আমরা ইন জেনারেল যে সূত্রটা লিখি আমরা সেটা লিখে থাকি এরকম E=F/2 RT, কারণ এখানে নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যা আসবে, মানে অ্যাভোগাড্রো নাম্বার চলে আসবে এখানটায়, সুতরাং নাম্বার অফ মানে অ্যাভোগাড্রো নাম্বার ইনটু বোলজম্যান কনস্ট্যান্ট, সেটা কি দেবে? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ওকে, এবার আমার দরকার কি, এখান থেকে আমরা বের করতে পারি সিভি, কারণ সিভির ডেফিনেশন বলছে DE/DT অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এখানে কি ভলিউমটা কনস্ট্যান্ট রয়েছে, এটা যখন ক্যালকুলেশন করা হয় কনস্ট্যান্ট ভলিউম মানে ভলিউমটাকে কনস্ট্যান্ট কনসিডার করে ক্যালকুলেশন করা হয়। ওকে, সো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি আনসার পাবে কত? F/2 × R। তাহলে এটা তোমার কি সিভির ভ্যালুটা পেলে তুমি, এটা তোমার সিভির ভ্যালু চলে আসলো। বুঝলাম, সিভির ভ্যালু তোমাকে বলে দিয়েছে। তাহলে দেখো সিভির ভ্যালুতে কিন্তু এফ এর মানটা রয়েছে, ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালু কিন্তু এখানে রয়েছে, তাই না? তাহলে তুমি কি করতে পারো এখানটায়, এখানে সিপির ভ্যালু জানো তুমি, সিপির ভ্যালু এখানে পুট করে দাও। সুতরাং 1 নম্বর ইকুয়েশনে ফ্রম ইকুয়েশন 1 তাহলে তুমি লিখবে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু তো আর, এখানে তুমি লিখবে ভাই সিপি ইকুয়াল টু, এটা থেকে আসলে প্লাস হবে, সুতরাং আর প্লাস সিভি। তাহলে আর প্লাস সিভি মান কত দেখো? F/2 × R, এটা তোমার সিপি পাচ্ছ। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো আর যদি কমন নাও তাহলে 1 প্লাস F/2 ইন্টু সিপি। তোমার তো এফ দরকার, তাই না? সব ভ্যালু পুট করে দাও, দেখো তোমার আনসার চলে আসবে। তাহলে এখানে এক কাজ করি, ভ্যালুগুলো পুট করি। তাহলে সিপি ভ্যালু বলেছে 7, আর এর ভ্যালু বলেছে 2, 1 প্লাস এফ বের করবো, সুতরাং F/2। তাহলে এটাকে বাদিকে নিচে নিয়ে চলে আসো, সুতরাং কি লিখতে পারো তুমি? 7/2, তাহলে 1 প্লাস F/2, তাই তো? তাহলে এই 1টাকে এদিকে নিয়ে চলে আসো, সুতরাং F/2 ইকুয়াল টু 7/2 মাইনাস 1, সুতরাং 2, তাহলে 7 মাইনাস 2 মানে 5, তাহলে 5/2। তাহলে সুতরাং F ইকুয়াল টু এই 2, আচ্ছা F/2 ছিল, মানে এই 2টাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি আমি, তাহলে কি 5/2 ইন্টু 2, সুতরাং তুমি লিখতে পারো F ইকুয়াল টু 5। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম কত ভাই? 5 হবে। বুঝতে পারলে? ডিগ্রিজ অফ ফ্রিডম তোমার 5। এদের আনসার কত বলেছে দেখি, এই দেখো 5 আনসার। ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে তোমাকে প্রবলেমটা করতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, একদম ইজি, তোমাকে বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, তাহলে কি করেছে জিনিসটা, প্রথমত আমরা যেটা জানি, মানে কোশ্চেনে যা বলেছে সিপি ভ্যালু বলে দিয়েছে, সিপি ভ্যালু ক্যালকুলেট করে নিলাম। দুটো ফর্মুলা তোমাকে জানতে হবে, এটা মায়ার্স ফর্মুলা বলে, সিপি মাইনাস সিভি দ্যাট ইজ ইকাল টু আর, সেটা মায়ার্স ফর্মুলা বলা হয়ে থাকে। আরেকটা তোমার সিপি মানে সিভি আর যে ডিগ্রিজ অফ ফ্রিডম তার মধ্যে রিলেশন কী সেটা তোমাকে জানতে হবে। তুমি ডিরেক্ট এই ফর্মুলাটা মনে রাখতে পারো, অথবা তুমি এইভাবে ক্যালকুলেশন করে দেখতে পারো। ঠিক আছে, ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তাহলে এটা হয়ে গেল 10 নম্বর। 10-এর অথবা কি বলছে, যে একটা চলতরঙ্গের সমীকরণ বলে দিয়েছে এইটা, এখান থেকে মাধ্যমের কণার, আচ্ছা কণার বলেছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট কথাটা, ওই যে বললাম ফিজিক্সে প্রত্যেকটা মানে টার্ম ইম্পর্টেন্ট। তাহলে এই যে কণাটার কথা বলেছে না, এইটা ইম্পর্টেন্ট, যে কণাটার সর্বাধিক সরণ কত সেটা বের করতে বলেছে, কণাটার সর্বাধিক বেগ কত বের করতে বলেছে, আর কণাটার সর্বাধিক ত্বরণ বের করতে বলেছে। ঠিক আছে, সর্বাধিক মানে ম্যাক্সিমাম। তাহলে কি বলেছে, মানে কণা বলতে কি বোঝাতে চাইছে আর ওয়েভ বলতে কি বোঝাতে চাইছে আমি বলে দিচ্ছি। 10-এর অথবা, রাইট, 10-এর অথবা তোমাকে একটা চলতরঙ্গের সমীকরণ বলেছে, সেটা কত 10 sin pi t মাইনাস 0.002 ইন্টু কত ছিল ভাই, এক্স ছিল, রাইট, এইটা 002, হ্যাঁ ঠিকই লিখেছি, এত সেন্টিমিটার, ফাইন, অসুবিধা নেই। ওকে, এটা তোমাকে বলে দিয়েছে। ইন জেনারেল ফর্মুলাটা কী হয় সেটা তুমি জানো নিশ্চয়ই, সো উই নো, আমরা কি জানি দেখো, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি মাইনাস কে ইন্টু এক্স, এত, এটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা। তাহলে এইখানে দেখো আগে পাই রয়েছে, তাহলে এটা এই ফর্মে কী করে আনবো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি। সুতরাং মানে এটাকে তুমি অনেকগুলো ফর্মে নিয়ে আসতে পারো, ঠিক আছে, তুমি এগুলো নিশ্চয়ই জানো, অনেকগুলো ফর্মে এটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। আমি এটার ফর্মে নিয়ে আসছি, না আমরা লিখতে পারি কি দেখো, এই ওমেগাটা তুমি কমন নিয়ে নাও, কারণ এখানে টিটা কী রয়েছে, একা রয়েছে,
তাহলে ওমেগাটা তুমি কমন নিয়ে নাও, তাহলে ওমেগা যদি তুমি এখানে কমন নাও তাহলে এখানে কি পড়ে থাকবে, টি থাকবে মাইনাস, দেখো এখানে কি লিখবে, কে বাই ওমেগা লিখবে ইন্টু এক্স। ক্লিয়ার হয়েছে? এইটা তুমি লিখবে, জাস্ট সিম্পল জিনিস। এবার তুমি কম্পেয়ার করো, তুমি যদি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা যদি কম্পেয়ার করো তাহলে তুমি দেখতে পাবে, দেখো এখানে অ্যাম্পলিটিউড, এই যে এ হচ্ছে তোমার কি অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড মানে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, সেটা কত এখানে 10। তাহলে তুমি কম্পেয়ার করে দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে সেটাই তোমার কি অ্যাম্পলিটিউড, সেটা কত 10 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে? এবার জিনিসটা একটু বোঝায়, আমি ছবি দেখিয়ে কোনটা কি বলতে চাইছে সেটা দেখো। এদিকটা ওয়াই, এদিকটা টাইম। ক্লিয়ার হয়েছে? তাহলে পার্টিকেল অসিলেট করছে, তার মানে কি এটা একটা মিডিয়াম, রাইট? মিডিয়ামের মধ্যে অনেক পার্টিকেল রয়েছে, অজস্র পার্টিকেল। ওয়েভ মানে কি, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করছে, এখানে এই পার্টিকেলটা এভাবে অসিলেট করছে, এখানে এই পার্টিকেল অসিলেট করছে, এখানে এই পার্টিকেল অসিলেট করছে, এখানে এই পার্টিকেল অসিলেট করছে, এইভাবে অসিলেশন হচ্ছে। বুঝতে পারলে? তো আলটিমেট আমরা যেটা পাই, একটা ওয়েভ প্রোপাগেট করে। এই দিক বড় যে ওয়েভটা যাচ্ছে না, প্রোপাগেশন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, এদিকটা তোমার ওয়েভের ভেলোসিটি থাকে, ওয়েভের ভেলোসিটি এদিক বরাবর ভি, দ্যাট ইজ ইকুয়াল টু ওমেগা বাই কে। অনেকে ভুল করে এখানটায় ওমেগা বাই কে লিখে দেবে পার্টিকেলটার ভেলোসিটি, ওই ভেলোসিটি জানতে চাইছে সুতরাং লিখে দেবে ওমেগা বাই কে। ওটা আনসার নয়, কারণ ওমেগা বাই কে হচ্ছে তোমার কি ওয়েভটার ভেলোসিটি, এই যে ওয়েভটা যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই ওয়েভটার ভেলোসিটি। বুঝতে পারলে? কিন্তু আমাদের জানতে চাই যে পার্টিকেলটার ভেলোসিটি, কারণ এইখানে তো পার্টিকেল রয়েছে, আলটিমেট তো এখানে কি পার্টিকেলগুলো অসিলেট করছে, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করছে, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করছে, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করছে, এটা এইভাবে অসিলেট করছে, এইভাবে অসিলেট করছে, এইভাবে অসিলেট করছে, মানে এইভাবে কি অসিলেশন হচ্ছে পার্টিকেলের। তাহলে এই যে পার্টিকেলটা অসিলেট করছে, সেই পার্টিকেলটার ভেলোসিটি আমাদেরকে বের করতে বলেছে। প্রথম প্রশ্ন বলেছে পার্টিকেলটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হবে। তাহলে এই পার্টিকেলটা এখান থেকে দেখো ম্যাক্সিমাম এই হাইট পর্যন্ত উঠছে, ম্যাক্সিমাম দেখো এই হাইট পর্যন্ত নেমেছে, এই পার্টিকেলটা দেখো ম্যাক্সিমাম এই হাইট পর্যন্ত উঠেছে। তাহলে কি ওয়াইটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করছে কি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট, এটা কি তোমার ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল, ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল মানে কণা। বুঝতে পারলে? তাহলে ওয়াইটা হচ্ছে তোমার কি পার্টিকেলের ডিসপ্লেসমেন্টটা অ্যাট এনি টাইম, ওয়াই মানে অ্যাট এনি টাইম মানে যে কোনো সময় পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট। তাহলে ম্যাক্সিমাম কতখানে দেখো এ, তাহলে এর ভ্যালু কত এখানে 10, তাহলে এটা তোমার কি পার্টিকেলটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হলো। বুঝলাম। সেকেন্ড কোশ্চেন দেখো, ম্যাক্সিমাম ভেলোসিটি বের করতে বলেছে, তাহলে তুমি পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট পেয়েছো কি ওয়াই, তাহলে পার্টিকেলের ভেলোসিটি কি লিখবে তুমি, তাহলে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ভিপি দ্যাট ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি, তাই নয় কি? ওমেগা বাই কে এইটা কিন্তু ওয়েভটার ভেলোসিটি, বাট আমাদের জানতে চাই যে পার্টিকেলের ভেলোসিটি, তাহলে তুমি লিখবে কি ডিওয়াই বাই ডিটি। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু পুট করে দাও, তাহলে ডেরিভেটিভ করে এটাকে, তাহলে কী হবে দেখো, এ সাইনের ডেরিভেটিভ করলে পাবে তুমি কস ওমেগা টি মাইনাস কে বাই ওমেগা ইন্টু এক্স। বাট এখানটায় দেখো, আচ্ছা এখানে তোমার ভ্যালু বলে দিয়েছিল পাই বলেছিল এখানে, রাইট? এটা পাই আর এটা তোমার ভ্যালু বলে দিয়েছিল, সেই ভ্যালুগুলো লিখি আমরা 0 2 ইন্টু এক্স। ওকে, কিন্তু আমরা কি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, বাট এইটুকুনি টার্ম তো টাইম নয়, অনেক বড় একটা টার্ম রয়েছে, তাহলে এটার আবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে করলে কী হবে দেখো, পাই ইন্টু টি, তাহলে সুতরাং এটা পাই থাকবে মাইনাস এটাতে এক্স, তাহলে 0 হয়ে যাবে, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছি আমরা এখানে। বুঝতে পারলে? এগুলো পার্শিয়াল ডেরিভেটিভ, হ্যাঁ, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে মানে এটা প্লাস 0। তাহলে তুমি আলটিমেট কী পাচ্ছ, সুতরাং পার্টিকেলটার যে ভেলোসিটি সেটা ইকুয়াল তুমি পাচ্ছ দেখো এ ইন্টু পাই কস টি, আচ্ছা এখানে পাই টি কস পাই টি মাইনাস 0.002 ইন্টু এক্স, এটা তুমি পাচ্ছ পার্টিকেলের ভেলোসিটি। বাট আমাদেরকে জিজ্ঞাসা করেছে ম্যাক্সিমাম ভেলোসিটি কখন হবে। দেখো ভিপি উইল বি ম্যাক্সিমাম হোয়েন, কখন বলো তো, যখন এই ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। তাহলে কসের কত ভ্যালু ম্যাক্সিমাম হয়, কসের ভ্যালু 1 হলে ম্যাক্সিমাম হবে, তাহলে কস পাই টি মাইনাস 0.002 ইন্টু এক্স ইকুয়াল যদি 1 হয়, তখনই আমরা বলতে পারবো যে পার্টিকেলের ভেলোসিটি ভাই ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে ভিপি ম্যাক্সিমাম দ্যাট ইজ ইকুয়াল টু কত দেখো এ ইন্টু পাই, এ মানে কত 10 ইন্টু পাই,
তাহলে পায়ের ভ্যালু তুমি জানো, সুতরাং 3.14, তাহলে এটা আমি লিখতে পারো কি 31.4। তাহলে এটা তোমার কি এত সেন্টিমিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? এইটা তোমার পার্টিকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি। আর একটা জিনিস জানতে চেয়েছে, সেটা কি পার্টিকেলটার ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন আগে বের করো তুমি। দেখো ভেলোসিটি তুমি বের করেছো এইটা, তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন বের করতে পারবে না, কারণ ভেলোসিটি ডেরিভেটিভ করলে পরে অ্যাক্সেলারেশন পাও তুমি, তাহলে vp/dt এটা তোমার অ্যাক্সেলারেশন দেবে, রাইট? তাহলে এটাকে তুমি ডেরিভেটিভ করো, সুতরাং a ইন্টু ফাই, কসের ডেরিভেটিভ করলে কী হয়, মাইনাস হয়, সুতরাং মাইনাস সাইন পাই টি মাইনাস 0.002 ইন্টু এক্স। বাট আবার এটা ডেরিভেটিভ করতে হবে, সুতরাং একটা পাই থাকবে, বুঝতে পারলে? তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছ দেখো পাই, মানে a পাই স্কোয়ার মাইনাস, মাইনাসটা রিপ্রেজেন্ট করছে কি ডিরেকশন, হ্যাঁ, যেহেতু এটা কি এটা সিম্পল হারমোনিক মোশনই হচ্ছে, সুতরাং ডিরেকশন রিপ্রেজেন্ট করছে, সবসময় কি ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে যায়, তাই মাইনাস সাইনটা আসে, এগুলো নিশ্চয়ই তোমরা জানো। সুতরাং সাইন পাই টি মাইনাস 0.002 এক্স, রাইট? এবার এখানে একই রকম কথা, যে অ্যাক্সেলারেশন তোমার কি ম্যাক্সিমাম হতে হবে, তাহলে অ্যাক্সেলারেশন উইল বি ম্যাক্সিমাম কখন বলো তো, যখন এই সাইন টার্মটা ম্যাক্সিমাম হবে, তাহলে সাইনের ভ্যালু যদি ম্যাক্সিমাম হয় তখনই তোমার অ্যাক্সেলারেশনটা ম্যাক্সিমাম হয়ে যাবে, 0.002 ইন্টু এক্স যদি 1 হলে, তাই না? তাহলে সুতরাং তুমি লিখতেই পারো যে এপি ম্যাক্সিমাম দ্যাট ইজ ইকুয়াল টু কত বলো, a ইন্টু পাই স্কোয়ার, আমি মড ভ্যালু নিলাম, তাহলে মাইনাসটাকে উড়িয়ে দিলাম, জাস্ট আমি ভ্যালুটাকে নিতে চাইছি, ভ্যালুর উপর কনসেন্ট্রেট করলাম, ওকে? তাহলে 3.14 তার হোল স্কোয়ার, এটা করলে পরে কত আসছে আনসার, 3.14 ইন্টু 3.14, তাহলে 98 সামথিং, 98.5 মানে 6 লিখে দিলাম, হ্যাঁ, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা তোমার কি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? বুঝতে হবে, হ্যাঁ। পার্টিকেলের ভেলোসিটি বা পার্টিকেলের অ্যাক্সেলারেশন জানতে চেয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। সো কোশ্চেন নাম্বার 11 এর কোশ্চেন একটু বলে দিই আমি, হয়তো এখানে অনেকের কনফিউশন হতে পারে এই কোশ্চেনটায়। হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের স্ফুটন চলাকালীন এর আপেক্ষিক তাপ কত হবে? আচ্ছা, আমরা কি জানি বলো তো, H ইকুয়াল টু ms ডেল্টা টি, রাইট? দেখো যখন স্ফুটন চলছে, স্ফুটন চলাকালীন তখন কিন্তু আর এর টেম্পারেচার বাড়বে না, তাই না? 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যখন জলটা ফুটছে তখন সে স্টিমে কনভার্ট হচ্ছে, বাষ্পে কনভার্ট হচ্ছে, তাহলে সেটা কিন্তু মানে তখন যতই তুমি টেম্পারেচার বাড়াও তার টেম্পারেচার ইনক্রিজ করবে না, কারণ সেটা কি হিটটা লিন তাপে কনভার্ট হতে শুরু করবে, তাই না? সে মানে কি হিট সে গ্রহণ করতে শুরু করবে, গ্রহণ করে সে কি ফেজ চেঞ্জ করবে, স্টেট চেঞ্জ করবে, লিকুইড স্টেট থেকে সে ভেপার স্টেজে চলে যাবে, বুঝতে পারলে? তাহলে সেখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদের বলতে চেয়েছে, তাহলে এখানে আমরা বলতেই পারি, সুতরাং ডেল্টা টিটা কী হবে, 0 হবে, যেহেতু এখানে স্ফুটন বলেছে, স্ফুটন চলাকালে, তাহলে ওই টাইমটাতে ডেল্টা টিটা 0 হবে, কারণ 100 ডিগ্রি থেকে চেঞ্জ হয়ে কি 100 ডিগ্রি হবে, তাহলে 100 মাইনাস 100, সুতরাং 0। তাহলে পরে আমাকে বলো এস এর ভ্যালু কত হবে, সুতরাং এস ইকুয়াল তুমি কী বলবে, h/m ইন্টু ডেল্টা টি। তাহলে তুমি এখনই বললে যে টি এর ভ্যালু ভাই 0, তাহলে 1/0, তাহলে কী হবে এটা, 1/0 মানে কি s টেন্স টু ইনফাইনাইট, তাহলে এইখানে আপেক্ষিক তাপের ভ্যালু কী হবে, ইনফাইনাইট হবে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার সি বলছে কোনো একটি ইলেকট্রিক কেটলির সাহায্যে নির্দিষ্ট পরিমাণ জলকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে 15 মিনিট সময় লাগে। ঠিক আছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করতে 15 মিনিট সময় লাগে। তাকে সম্পূর্ণরূপে বাষ্পীভূত করতে 80 মিনিট সময় লাগে। তাহলে বাষ্পীভবনের লিন তাপ কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, একদম ইজি কোশ্চেন এবং ইন্টারেস্টিং কোশ্চেনটা, মানে এই সেটটাতে খুবই ভালো ভালো কোশ্চেন দিয়েছে। তো দেখো ভালো করে বোঝো কোশ্চেনটা। তাহলে তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে একটা কেতলি নিয়েছো, কেতলির মধ্যে তুমি জল নিয়েছো, ইলেকট্রিক কেতলি, সেটাকে তুমি মানে ইলেকট্রিক মানে কি কারেন্টের দ্বারা সে হিট হচ্ছে, জলটাকে কী করছো তুমি 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি তুমি মানে টেম্পারেচার ইনক্রিজ করছো, রাইট, উত্তপ্ত করছো।
এবার সেটা 15 মিনিট লাগছে উত্তপ্ত হতে, 0 থেকে 100 ডিগ্রিতে আসতে 15 মিনিট সময় লাগছে, বুঝলাম। সম্পূর্ণ বাষ্পে পরিণত হতে লাগছে 80 মিনিট। তাহলে লিন তাপ মানে এলটা আমাদেরকে বের করতে হবে, লিন তাপ। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা তো ভাই কিছুই জানি না। দেখো ভালো করে বোঝো, কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 11 নম্বরের সি ছিল না, 11 সি। ওকে, দেখো আমি এখানে সাপোজ কনসিডার করে নিচ্ছি, আমি কি কনসিডার করছি, আমি দুটো জিনিস আমি ধরে নিচ্ছি। আমি প্রথমত ধরছি যে মানে 1 মিনিটে হিট অ্যাবজর্ব হচ্ছে কতখানি, এইচ পরিমাণ। তাহলে এইচ আমি কনসিডার করছি, এইচ এই পরিমাণ কি হিট 1 মিনিটে কনজার্ভ মানে হচ্ছে, হিট সে গ্রহণ করছে, অ্যাবজর্ব করছে। ওকে, তাহলে এটা কি বলছি আমি, হিট পার মিনিট, হিট অ্যাবজর্ব পার মিনিট। ওকে, তাহলে 1 মিনিটে এইচ পরিমাণ হিট সে অ্যাবজর্ব করছে। ওকে, এবং যে কতখানি জলের মাস বলেনি, আমি ধরে নিচ্ছি যে এম হচ্ছে তোমার জলের মাস, দিস ইজ মাস অফ ওয়াটার, জলের মাস। ওকে, এই দুটো আমি ধরলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এইচ হচ্ছে তোমার কি 1 মিনিটে এইচ পরিমাণ হিট অ্যাবজর্ব করছে, কারণ টেম্পারেচার তুমি বাড়াচ্ছ। মিনিটে বললাম যে এইচ পরিমাণ হিট সে অ্যাবজর্ব করছে, 15 মিনিটের কথা সেটা আমরা বের করতে চাইছি। ওকে, তাহলে আমরা কি জানি সূত্র, এইচ ইকুয়াল টু এমএসটি। তাহলে জল, এম ভরের জল, তাহলে তুমি লিখবে এম ইন্টু এস, জলের আপেক্ষিক তাপ, ইন্টু টেম্পারেচারের চেঞ্জ ডেল্টা টি ইকুয়াল টু এইচ। এইচটা কি 1 মিনিটে, বাট আমাদের কোশ্চেন বলেছে কি 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস যেতে 15 মিনিট সময় লাগে। তাহলে 1 মিনিটে যদি এইচ পরিমাণ হিট অ্যাবজর্ব করে, তাহলে 15 মিনিটে কতখানি হিট অ্যাবজর্ব করে বলো, 15 ইন্টু এইচ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এখান থেকে দেখো তুমি বলতেই পারো, সুতরাং এম, আচ্ছা জলের আপেক্ষিক তাপ কত হয় বলো, 1 হয়, ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস, সরি ডেল্টা টি কত বলো তো, টেম্পারেচার চেঞ্জ হয়েছে 100 মাইনাস 0, কারণ 0 থেকে 100 এসছো তুমি, সুতরাং 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে তুমি লিখতে পারো 100, দ্যাট ইজ ইকুয়াল টু 15 ইন্টু এইচ। তাহলে এইচ বাই 15 তুমি লিখতে পারো, সরি এইচ বাই এম, এমটাকে নিচে নিয়ে চলে আসলাম, সেটা গেলে কী হবে তাহলে 100/15, রাইট, 100/15। এইটাকে তুমি একটা নাম দিয়ে রাখো, এইচ বাই এম তোমার 100/15। এবার কোশ্চেনটা কী বলেছে দেখো, কোশ্চেনটা বলেছে যে পুরো 80 মিনিট সময় লাগে সেটাকে মানে বাষ্পীভূত হতে, 80 মিনিট সময় লাগে। তাহলে সেখানে লিন তাপ কতখানি? তাহলে লিন তাপ নাও দেখো ভালো করে বোঝো, তাহলে জলের ভর কতখানি, এম, আমি ধরলাম লিন তাপ এল, তাহলে এতখানি হিট লাগবে, এম ইন্টু এল, এটা কি আমাদের হিটটা দেবে, এটা আমাদের হিটটা দেবে। তাহলে হিটটা কতখানি দেখো, পার মিনিটে এইচ পরিমাণ, পার মিনিটে এইচ পরিমাণ হিট অ্যাবজর্ব করে। তাহলে 80 মিনিটে কতখানি করবে, 80 ইন্টু এইচ পরিমাণ অ্যাবজর্ব করবে। তাহলে এম ইন্টু এল হচ্ছে তোমার লিন তাপ, আর এই এম দিয়ে মাল্টিপ্লাই করার জন্য কি সেটা হিট হয়ে গেল, এতখানি হিট সে অ্যাবজর্ব করছে ওয়াটার, বুঝতে পারলে। এবার কোশ্চেনে বলে দিয়েছে 80 মিনিট সময় লাগছে, আমরা জানি ভাই 1 মিনিটে এইচ পরিমাণ হিট অ্যাবজর্ব করতে 80 মিনিটে কত হবে, এইচ দিয়ে গুণ হবে, 80 দিয়ে গুণ হবে। তাহলে এখান থেকে তুমি লিন তাপ এই তুমি বলতে পারো, সুতরাং 80 ইন্টু এইচ ডিভাইডেড বাই এম। এখনও তুমি ক্যালকুলেট করলে এইচ বাই এম সেটা কত, 100/15, তাহলে সুতরাং লিখতে পারো 80 ইন্টু 100 ডিভাইডেড বাই 15, বুঝতে পারলে। তাহলে এটাকে তুমি ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে। এটা কাটাকাটি করলে কত আসছে দেখো, 80/15 533, রাইট, মানে ইন্টু 100, তাহলে 533। তাহলে লিন তাপ কতখানি হবে দেখো, এল ইকুয়াল টু 533.33 সামথিং। তাহলে এত হচ্ছে তোমার তার লিন তাপ। ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। তাহলে দেখো এইটা তোমার কি লিন তাপ, আমরা দেখবে বাষ্পীভবনের ক্ষেত্রে মানে এটা তোমার এত ক্যালোরি পার গ্রাম হবে, রাইট, ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। তাহলে এত ক্যালোরি পার গ্রাম কিন্তু লিন তাপ মানে অ্যাপ্রক্সিমেট আমরা 540 পাই বাষ্পীভবনের লিন তাপ, তাই না,
অ্যাপ্রক্সিমেট ঠিক আছে, এরকম এসছে। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, 11 দাগের অথবার এ। ওকে, এই কোশ্চেনটা তিনটে জিনিস দিয়েছে, দুটো দিলে পরে খুব ইজি হয়ে যেত। কি বলেছে বলি, বলছে এ বি এবং সি তিনটি একই আকারের কিন্তু ভিন্ন উপাদানের দণ্ডের তাপ পরিবাহিতাঙ্ক যথাক্রমে কে টু কে বাই টু। এ এবং সি এর মুক্ত প্রান্তে তাপমাত্রা যথাক্রমে 100 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি সেলসিয়াস। ছবি এঁকে দেখালে ভালো ক্লিয়ার হবে। সাম্য অবস্থায় এ ও বি এর সংযোগস্থলে তাপমাত্রা কত হবে? কোশ্চেনটা একটুখানি প্রচুর মানে লেন্দি কোশ্চেন। এখানে তিনটে যদি না দিয়ে দুটো বলতো তাহলে একটু সোজা হয়ে যেত। ঠিক আছে, আমি জিনিসটা করে দেখাচ্ছি, পুরো ফিজিক্সটা আমি এখানে ডিসকাস করব, ভালো করে দেখো জিনিসটা। তো কোশ্চেনটা কী বলছে ভালো করে বোঝো, একটা থিওরি বেস কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 11 অথবা এ এরকম বলেছে, এরকম একটা প্লেট, এরকম আর একটা প্লেট, এরকম আর একটা প্লেট, তিনটে প্লেট রয়েছে। এটা ধরো এ, এটা ধরো বি, এটা ধরো সি। এর তাপ পরিবাহিতাঙ্ক K1, এটার K2, এটার K3। আমি ইন জেনারেল কনসিডার করছি। ওকে, এখানে কোশ্চেনে বলে দিয়েছে, কোশ্চেনে প্রোভাইড করে দিয়েছে K1 ইকুয়াল টু কে, K2 ইকুয়াল টু 2K, K3 ইকুয়াল টু K/2। এটা কোশ্চেনে প্রোভাইডেড। ফাইন, বুঝলাম। এগুলো আমরা পরে ইউজ করব, আগে জেনারেল প্রসেসটা দেখাই আমি। আর বলেছে এইখানে যে টেম্পারেচারটা, এটা বলেছে বোধহয় 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমি সাপোজ কনসিডার করছি TA। আমি ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন স্কেলে নিয়ে চলে আসি, সুতরাং 273 দিয়ে যোগ করব, তাহলে এটা আসছে 373 কেলভিন। তাহলে এ প্রান্তের মানে এই প্রান্তের যে টেম্পারেচার সেটা কত হয়? 373 কেলভিন। সিমিলারলি একদম এই এন প্রান্তের এই যে এইখানটায় সি এর এনটা, তাই আমি এটাকে TC দিয়ে লিখছি, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তাহলে তার সাথে 273 গুণ যোগ করলে পরে আমার আসবে কেলভিন স্কেলে, রাইট? সুতরাং 273 কেলভিন। ওকে, এইবার আমি কনসিডার করে নিচ্ছি যে এই পয়েন্টের মানে এই জাংশনটার এ আর বি, এই জাংশনটার টেম্পারেচার TAB। সিমিলারলি এই জাংশনটা বি আর সি, এই জাংশনটার টেম্পারেচার TBC। ক্লিয়ার হয়েছে? এবার এক এক করে করো। সাপোজ প্রথমে আমি কনসিডার করছি যে না, আমার কাছে এই সিটা ছিল না, তাহলে আমার কাছে দুটো রয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি দুটোর ক্ষেত্রে প্রথমে দেখি, স্টেডি স্টেটে এটার মধ্য দিয়ে মানে এখান থেকে হিট ফ্লো করবে, হিট কিন্তু সেম অ্যামাউন্টের হিট কিন্তু ফ্লো করবে, মানে এর মধ্য দিয়ে যেই পরিমাণ হিট যাবে, এর মধ্য দিয়ে সেই পরিমাণ হিট যাবে, এবং এর মধ্য দিয়ে সেই পরিমাণে হিট যাবে। তাহলে স্টেডি স্টেটের ক্ষেত্রে আমরা বলতে পারি যে H1 ইকুয়াল টু H2 দ্যাট ইজ ইকুয়াল টু H3। তিনটে একসাথেই করে দেওয়ার অসুবিধা কিছু নেই। তাহলে তিনজনের ক্ষেত্রে কিন্তু তিনজনের মধ্য দিয়ে সেম পরিমাণ হিট যাবে, বুঝতে পারলে? তাহলে এবার আমাকে বলো, তাহলে হিট কী করে বের করো তোমরা? আমি এখানে হিট পার টাইম কনসিডার করেছি, মানে এটাকে আমরা বলে থাকি হিট কারেন্ট। ঠিক আছে, পার টাইমে যে মানে রেট অফ ফ্লো অফ হিট, মানে H/T, মানে সবার মধ্যে দিয়ে একই টাইমে হিট ফ্লো করছে, রাইট? এর মধ্যে দিয়ে T টাইমে হিট ফ্লো করছে। কারণ কারণ এই তিনটে আইডেন্টিক্যাল মানে কি, তিনটের লেন্থ সেম, তিনটের এরিয়া সেম। কোশ্চেনে বলে দিয়েছে, দেখবে ভিন্ন উপাদান, মানে উপাদান ভিন্ন হতে পারে, বাট দেখো এখানে কোশ্চেনটা বলেছে একই আকারের কিন্তু ভিন্ন উপাদানের দ্বন্দ্ব। ভিন্ন মানে কি, তাদের কন্ডাক্টিভিটি আলাদা হবে, হয়তো একটা তামা, একটা তোমার লোহা, একটা স্টিল, এরকম হতে পারে, বাট তাদের আকার মানে তাদের দৈর্ঘ্য, তাদের এরিয়া, এগুলো সেম। একই বলেছে, প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট ভাই। একই আকারের মানে কি, তাদের দৈর্ঘ্য এবং এরিয়া সেম। ওকে, আইডেন্টিক্যাল। তো সুবিধা হবে কোশ্চেনটা করতে আমাদের। তো আমরা কি লিখতে পারি, তাহলে এখানে হিট কারেন্ট লিখছি আমরা, তাহলে এর মধ্যে হিট কারেন্ট, এর মধ্যে হিট কারেন্ট, এর মধ্যে হিট কারেন্ট, মানে কারেন্ট মানে বলতে চাইছি আমি রেট অফ ফ্লো অফ হিট, রাইট? টাইমের রেসপেক্টে যে হিট ফ্লো করছে সেটা। তাহলে এর ক্ষেত্রে কী লিখবো, Q1 টেম্পারেচারের চেঞ্জ বলবো না, ঠিক ডিফারেন্স বলবো, কারণ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার দেখে হিটটা ফ্লো করবে। সুতরাং TA মাইনাস TAB ইন্টু এরিয়া ইন্টু T হয়, টিটা লিখবো না কারণ বললাম এখানে T দিয়ে আমি ভাগ করে দিয়েছি।
বা তুমি টি লিখতে পারো, সবার মধ্যে টি লেখো, কেটে যাবে, যা খুশি করো ভাই, কোনো ব্যাপার না। যদি মনে হচ্ছে একটু কনফিউশন হচ্ছে হিট কারেন্ট কীভাবে বলছি, তাহলে এখানে তুমি একটা টাইম দিয়ে দাও, টি দিয়ে দাও, ঠিক আছে। তাহলে কি বললাম এখানটা আমি দেখো, তাহলে এই পয়েন্ট থেকে হিট এইখানে আসলো, এই হিট ফ্লো করলো, এই টেম্পারেচার কতখানি টি এ, এই টেম্পারেচার কতখানি টি এ বি, তাহলে টি এ মাইনাস টিবি, টি এ বি, ওকে। সিমিলারলি H2 মানে তুমি কি লিখবে, K2, তাহলে এইখান থেকে হিট এইখানে আসবে, তাহলে টি এ বি মাইনাস টিবিসি, একটু বড় হবে এটা, ইন্টু এরিয়া ইন্টু টাইম ডিভাইডেড বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু, আর এখানে কী হবে, টিবিসি মাইনাস টিসি হবে, রাইট, K3 টিবিসি মাইনাস টিসি হবে, ইন্টু এ ইন্টু টি ডিভাইডেড বাই এল। ভালো করে দেখো, এই যে এটি এটি কেটে যাবে, এল ব্যাটা কেটে যাবে, থাকবে পরে কি, শুধুমাত্র পরে থাকবে দেখো K1 টি এ মাইনাস টি এ বি ইকুয়াল টু K2 টি এ বি মাইনাস টি বিসি ইকুয়াল টু K3 টি বিসি মাইনাস টিসি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে তোমরা কি করতে পারো, দেখো আমাদের উদ্দেশ্য কি বলো তো, আমাদের কোশ্চেনটা বলেছে এই যে এবি জাংশনটা, এই জাংশনটার টেম্পারেচার কতখানি সেটা আমাদেরকে বের করতে বলেছে, মানে আমাদের উদ্দেশ্য টি এবি বের করা। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ইকুয়েশনটা দেখো টি বিসিও রয়েছে জাংশনে, আরেকটা জাংশনের টেম্পারেচার, তাহলে ওইটাকে আমরা এলিমিনেট করতে চাইবো আর কি, মানে তার ওর ভ্যালুটা বের করে দিলে পরে কি হবে, সেটা পুট করে দিলে পরে হয়ে যাবে, তাহলে এলিমিনেট করতে পারবো আমরা। আমি দেখাচ্ছি যে আপনি এক এক করে করো। তাহলে সাপোজ এইটা আর এটা সমান, মানে তিনজনের সমান, তাহলে আমরা কি এইটাই ক্যালকুলেটার বলতে পারি, ভাইস ভার্সা, তুমি যা খুশি বলতে পারো, কোনো অসুবিধা নেই, ওকে। তাহলে এইটাই ক্যালকুলেটার যদি তুমি বলো, তাহলে এখান থেকে তুমি দেখো টিবিসির ভ্যালুটা তুমি পেয়ে যাবে, বুঝতে পারলে, টিএবির ফর্মে। তাহলে তুমি এখানে লিখতে পারো, সুতরাং K2 টিএবি মাইনাস টিবিসি ইকুয়াল টু K3 টিবিসি মাইনাস টিসি। বোথ সাইডে সবগুলোকে গুণ করে দাও, ঢুকিয়ে দাও, তাহলে K2 টিএবি মাইনাস K2 টিবিসি ইকুয়াল টু K3 টিবিসি মাইনাস K3 টিসি। ঠিক লিখলাম। এখান থেকে বের করো তুমি টিবিসিটা বের করো, তাহলে এই ব্যাটাকে ডান দিকে নিয়ে চলে আসো, আর এই ব্যাটাকে তুমি বাঁ দিকে নিয়ে চলে আসো, তাহলে কি হবে, তাহলে সুতরাং এটাকে যদি নিয়ে যাই দিকে, তাহলে প্লাস হয়ে যাবে, আর এখানে দেখো টিবিসি কমন হবে, আমি এক চান্সে করছি, টিবিসি কমন নিলে পরে কী থাকে পরে দেখো K2 প্লাস K3, আর এটাকে যদি কিনে আসে তাহলে প্লাস হয়ে যাবে, এখানে K2 টিএবি প্লাস K3 টিসি, রাইট। তাহলে সুতরাং তুমি এখান থেকে বলতেই পারো টিবিসি দ্যাট ইজ ইকুয়াল টু K2 টিএবি প্লাস K3 টিসি ডিভাইডেড বাই K2 প্লাস K3, এটা তুমি বলতে পারো, রাইট। সিমিলারলি তুমি এইটা আর এটাকে সমান করে দাও, তাহলে এখান থেকে তুমি টি এবির ভ্যালু পাবে, রাইট, এবং সেখানে টি বিসির ভ্যালু পাবে, সেই বিসির ভ্যালু জায়গাতেই পুট করে দেবে। তাহলে এটা লিখতে পারি আমরা, নাও একটু বড় হবে অঙ্কটা, K1 টিএ মাইনাস টিএবি ইকুয়াল টু K2 টিএবি মাইনাস টিবিসি, ঠিক আছে। এখানে একই রকমভাবে তাহলে K1 টিএ মাইনাস K1 টিএবি ইকুয়াল টু K2 টিএবি মাইনাস K2 টিবিসি। এখান থেকে ভাই তুমি টিএবির ভ্যালু বের করবে, তাহলে এইটা এটা একসাথে রাখো, তাহলে এটাকে ডান দিকে নিয়ে আসে, তাহলে প্লাস হয়ে যাবে, সুতরাং লিখতে পারো তুমি টিএবি কমন নিয়ে নাও, K1 আর K2 থাকবে পড়ে ইকুয়াল টু, এবারটাকে বাদিকে নিয়ে চলে আসো, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে তোমার K1 টিএ মাইনাস K2 টিবিসি, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু টিএবি ইকুয়াল টু K1 টিএ মাইনাস K2
টিবিসি ডিভাইডেড বাই K1 প্লাস K2 হলো। এবার দেখো টিবিসি ভ্যালু তুমি বের করেছো 1 নম্বর, তাহলে পুট করে দাও। তাহলে টিবিসি ভ্যালু তুমি পুট করে দাও, তাহলে সুতরাং তুমি লিখতে পারো টিএবি একটু বড় হবে, দেখো K1 প্লাস K2, একটু ধৈর্য সহকারে একটুখানি করতে হবে তোমাকে, হ্যাঁ। সুতরাং টিবিসি ভ্যালু কত দেখো K2 টিএবি, আচ্ছা এই লাইনগুলো লিখে নিয়ে আগে, K1 টিএ প্লাস, সরি মাইনাস রয়েছে এখানে একটা, আচ্ছা মাইনাস কেন হবে, প্লাস হবে তাই না, এই মাইনাসটা এখনই গন্ডগোল হয়ে গেলে পরে গিয়ে আবার সমস্যা হতো, তাই না। এটা দিয়ে আসলে কি প্লাস হয়ে যাবে না, এই ব্যাটারটা এখানে প্লাস হবে, কারণ এই ব্যাটারটা কি এদিকে চলে আসছে, তাহলে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং প্লাস হবে, হ্যাঁ। তাহলে এখানে তুমি প্লাস লিখবে, ওকে। তাহলে এখানে তুমি লিখতে পারো, সুতরাং K2 আর এর ভ্যালুটা তুমি লেখো, কত ছিল বাবা, নিচে আছে K2 প্লাস K3, আচ্ছা নিচে K2 প্লাস K3 লিখলাম, ওপরে আছে K2 TAB প্লাস K3 TC, তাহলে দেখো TAB পেয়ে গেলাম এখানটা, এটাকে ক্যালকুলেশন করে বাদিকে নিয়ে চলে আসতে হবে, তাহলে TAB এটা টেনে দাও, এইটাকে কাজ করো লসাগু করো উপরে, তাহলে এখানে K1 প্লাস K2 থাকবে, লসাগু করলে পরে নিচে K2 প্লাস K3 হবে, তাহলে সেটাকে নিচে লিখছি আমি, হ্যাঁ K2 প্লাস K3, তাহলে উপরে দেখো কি হবে, এইবারটা এর সাথে গুণ হবে, সুতরাং K1 TA K2 প্লাস K3 প্লাস, তাহলে এটা থাকবে না, তাহলে এটা K2টা গুণ হবে আবার এদের সাথে, আমি একদম ডিরেক্ট গুণ করে দিচ্ছি, তাহলে K2 স্কোয়ার TAB প্লাস K2 K3 TC, ওকে। এইবার এক কাজ করো তুমি, এই যে এই টার্মটা দিয়ে সবাইকে ভাগ করে দাও, কারণ এইটাকে তো ভাগ করতেই হবে, এটাকে ভাগ করলে কি হবে, তাহলে আলাদা হবে, সেটাকে বাদিকে নিয়ে চলে আসতে পারবো আমরা, তাহলে সুতরাং TAB, তাহলে এটাকে ভাগ করলাম, তাহলে সেটাকে বাদিকে নিয়ে চলে আসবে এবার মাইনাস, তাহলে K2 স্কোয়ার TAB ডিভাইডেড বাই যা আছে তাই লিখো K1 প্লাস K2 ইন্টু K2 প্লাস K3 ইকুয়াল টু, এই দিকটা যা আছে তাই লিখে দাও এবার, শুধু ওইটা বাদে, তাই না। সুতরাং K1 TA K2 প্লাস K3 প্লাস K2 K3 TC, এখানে K1 প্লাস K2 থাকবে পড়ে, আর K2 প্লাস K3 থাকবে পড়ে, আচ্ছা আবার এটাকে লসাগু করতে পারো, এখান থেকে TAB কমন নাও আগে দিয়ে, তাহলে এটা 1 মাইনাস দিস থাকবে, তাই তো, সেটাকে তুমি যদি লসাগু করো, এক চান্সে করে দিই, করতে পারবে নিশ্চয়ই, তাহলে K1 প্লাস K2, এখানে K2 প্লাস K3 লসাগু করলাম, তাহলে এখানে পড়ে থাকছে দেখো K1 প্লাস K2 ইন্টু K2 প্লাস K3 মাইনাস, কেটে যাবে এখানে শুধুমাত্র কি K2 স্কোয়ার পড়ে থাকবে, আর এটা অ্যাজ ইট ইজ যা আছে তাই থাকবে, সুতরাং K1 TA K2 প্লাস K3 K2 K3 TC, এত বড় কোশ্চেন, বাপরে, একটুখানি যদি কনসেন্ট্রেশনে প্রবলেম হয়ে যায় অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা এইখানে দেখো এইটা 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 এটা কেটে যাবে, তাই না, সেম জিনিস, তাহলে এখান থেকে তুমি লিখবে TAB ইকুয়াল টু, এইটা লিখো আর নিচে এটাকে নিচে নিয়ে চলে আসো, তাহলে আনসার তোমার চলে আসবে, ভ্যালুগুলো পুট করে দাও, K2 প্লাস K3 প্লাস K2 K3 TC ডিভাইডেড বাই K1 প্লাস K2 ইন্টু K2 প্লাস K3 মাইনাস K2 স্কোয়ার। এবার তুমি যে ভ্যালুগুলো জানো সেগুলো পুট করো, কারণ কি জানো, K1 ইকুয়াল টু K, K2 ইকুয়াল টু 2K, K3 ইকুয়াল টু K/2, এবার ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে সুতরাং তুমি বলবে যে TAB ইকুয়াল টু, ভ্যালু পুট করো, তাহলে K1 মানে K পাচ্ছ, আচ্ছা TA তোমাকে বলে দিয়েছে দেখো 373 কেলভিন, রাইট,
তাহলে ইন্টু 373 লিখে দাও। K2 মানে তোমাকে বলেছে 2K, আর K3 মানে K/2 বলেছে, প্লাস K2 মানে 2K, K3 মানে K/2, আর TC মানে তোমার 273 কেলভিন, ডিভাইডেড বাই K1 তোমাকে বলেছে K প্লাস 2K ইন্টু 2K, রাইট, 2K প্লাস K/2 মাইনাস 4K স্কোয়ার। ওকে, এখানে তাহলে তুমি পাচ্ছ এটা 5/2, তাহলে এটা তুমি পাচ্ছ 5/2 K স্কোয়ার ইন্টু 373 প্লাস 2 কাটছে K স্কোয়ার, 273 K স্কোয়ার। ঠিক লিখলাম? ঠিকই লিখেছি। এখানে 3K, এখানে 3K, আর এখানে 5K/2 মাইনাস 4K স্কোয়ার। তাহলে K স্কোয়ার দেখো উপরে, এখানেও K স্কোয়ার, এখানেও K স্কোয়ার, এই K ইন্টু K স্কোয়ার আবার K স্কোয়ার, তাহলে সব কেটে যাবে, তাই তো? তাহলে এখানে TAB ইকুয়াল টু এসে দাঁড়াবে তোমার 373 ইন্টু 5/2 প্লাস 273, আর নিচে এসে দাঁড়াবে তোমার 15/2 মাইনাস 4, লসাগু করো। ঠিক লিখলাম তো? দেখো আগে 3 5 15/2, ঠিক আছে 4। তাহলে লসাগু করলে কি হবে, উপরে যদি লসাগু করো 2 থাকবে, নিচে একটা, তাহলে এখানে 373 ইন্টু 5 প্লাস 273 ইন্টু 2 হবে, নিচে 2 থাকবে, আর এটার ক্ষেত্রে নিচে 2 থাকবে, কেটে যাবে, 4 2 8। এটা তুমি ক্যালকুলেশন করো, আনসার চলে আসবে। কত করি দেখি একবার, 373 ইন্টু 5, রাইট, 1865 করো, 1865 প্লাস 273 ইন্টু 2 546, নিচে কত আসছে, এটা 7, তাই না? 15 মাইনাস 8 মানে 7। তাহলে উপরটা তোমার যোগ করো, 1865 প্লাস 546 ডিভাইডেড বাই 7, তাহলে 344 সামথিং, 344.428। এত কি কেলভিন? তুমি ডিগ্রি সেলসিয়াস আনসার চাইছো তো? তাহলে 273 বিয়োগ করে দাও, মাইনাস 273, তাহলে এটা মাইনাস 273, 71 ডিগ্রি সেলসিয়াস, অ্যাপ্রক্সিমেট 71 করে দিই, 71 পয়েন্ট সামথিং রয়েছে, সো 71 ডিগ্রি সেলসিয়াস। এইটা তোমার সেই জাংশনটার টেম্পারেচার। বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রবলেমটা করতে হবে, অনেকটা বড় প্রবলেম, ধৈর্য সহকারে করতে হবে, বুঝতেই পারছো তোমরা। কিন্তু এমনি সহজ, একদম কিছুই না, শুধু ক্যালকুলেশনটাই বড়, আর কিছুই না। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগোই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, সি, এটা একদম ইজি কোয়েশ্চেন। বলছে একটি বস্তুর ভর 300 গ্রাম ও আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি এত বলেছে। বস্তুটির উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপ লাগবে? একদম সিম্পল। তাহলে এম বলে দিয়েছে তোমার 300, অপশন কোয়েশ্চেন সি, তোমাকে এম বলে দিয়েছে 300 গ্রাম, রাইট? আচ্ছা, আর কি বলেছে, স্পেসিফিক হিট বলে দিয়েছে এস, তোমাকে বলে দিয়েছে 0.09, কত দেখলাম ভাই, 0.9, ওকে, 0.9 ক্যালোরি, ক্যালোরি স্পেসিফিক হিট, গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ঠিকই আছে, গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ওকে, সিজে সিস্টেম বলে দিয়েছে। আর টেম্পারেচারের যে চেঞ্জটা সেটা তোমাকে বলেছে কত বলো, 60 থেকে বোধ হয় 40 থেকে 60 নাকি, না 20 থেকে 60, তাহলে 20 থেকে 60 মানে 60 মাইনাস 20, তাহলে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কতখানি হিট? একদম সিম্পল, এইচ ইকুয়াল টু এমএসটি, তাই না? তাহলে এম এর মান তুমি জানো 300, এস এর মান তুমি জানো 0.09, ডেল্টা টি তুমি জানো 40, গুণ করো তোমার আনসার চলে আসবে 300 ইন্টু 0.09 ইন্টু 40, 1080 ক্যালোরি। ক্লিয়ার হয়েছে? একদম ইজি কোশ্চেন এটা।
ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো 12 দাগে সি, বলছে একটি সরল দোলকের দৈর্ঘ্য 21%, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। দৈর্ঘ্য 21% বৃদ্ধি পেলে পর্যায়কাল কত পার্সেন্ট বৃদ্ধি হবে? একদম সিম্পল কোয়েশ্চেন, 12 দাগের সি। তাহলে পর্যায়কালের ফর্মুলা আমরা জানি 2π × √L/g। এবার দৈর্ঘ্যটা ছিল প্রথমে এল, এখন হয়েছে এল প্রাইম। এল প্রাইম কতখানি বৃদ্ধি পেয়েছে? বলছে এল প্লাস 21%, 21 × L / 100। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি আমরা কত আসবে? 121 L/100। ওকে, তাহলে এখন টি প্রাইম কত হবে? টাইম পিরিয়ড কত হবে এখন? তাহলে 2π × √L'/g। তাহলে 2π × L প্রাইম মান কত ভাই? 121 L/100। তাহলে এখানে দেখো এটা পাচ্ছি আমরা ইন্টু জি, রাইট? একদম। তাহলে এখানে টি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা সবাই জানি এটা, তাহলে 2π √L/g লিখলাম। এখানে 121 মানে 11, 10 মানে 100 মানে 10, এটা লিখতে পারি আমরা। রুটের মধ্যে রয়েছে 11 × 11 মানে 121, 10 × 10 মানে 100। তাহলে রুটের মধ্যে রয়েছে দুটো, বাইরে বের করে চলে আসলাম একটা, ফাইন। তো এটা আমরা পাচ্ছি। তাহলে এটা কি হচ্ছে তোমার? টি ইন্টু 11/10 টি প্রাইম, তাই তো? আমাদের কি দরকার? টেম্পারেচারের চেঞ্জ, টেম্পারেচার বলছি, টাইম পিরিয়ডের চেঞ্জ। সুতরাং টি প্রাইম মাইনাস টি ডিভাইডেড বাই টি, ইনিশিয়ালের রেসপেক্টে দেখবো আমরা। সুতরাং টি প্রাইম মানে কত? দেখো 11t/10 মাইনাস টি ডিভাইডেড বাই টি, রাইট? তাহলে টি কেটে যাবে, তাহলে আলটিমেট এখানে পড়ে থাকবে দেখো 11/10 মাইনাস 1। সুতরাং 10, এখানে 11 মাইনাস 10, সুতরাং 1/10। আমার তো পার্সেন্টেজ দরকার, তাই না? তাহলে পার্সেন্টেজের জন্য আমরা কী করবো? সুতরাং ডেল্টা টি/টি ইন্টু 100%, তাহলে এটা 1/10 ইন্টু 100%। সুতরাং আনসার তোমার চলে আসবে 10%। তাহলে এত পরিমাণ টাইম পিরিয়ড কি বৃদ্ধি পাবে, ইনক্রিজ হবে। হলো, একদম সিম্পল কোয়েশ্চেন ছিল এটা, তোমরা আশা করি সবাই পেরেছো এটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, অথবা বি বলছে দুজন লোকের প্রত্যেকের কাছেই 550 হার্জ কম্পাঙ্কের একটি করে হুইসেল রয়েছে। বলছে প্রথমজন একই জায়গায় দাঁড়িয়ে আছে, তার সাপেক্ষে তার সাপেক্ষে দ্বিতীয়জন এত বেগে দূরে সরে যাচ্ছে। মানে আচ্ছা, দুজন ব্যক্তি রয়েছে, একজনের থেকে আরেকজন দূরে সরে যাচ্ছে, দুজনের কাছে হুইসেল রয়েছে, তাহলে প্রতি সেকেন্ডে কয়টি স্বরকম্প শুনতে পাবে? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেনটা। সো অথবা বি, তাই তো? তাহলে এখানে একজন ব্যক্তি আছে, এখানে এ দাঁড়িয়ে আছে মানে স্টপ, আর এইখানে একজন রয়েছে সে মুভ করছে, মুভিং। এ কোন দিক বরাবর মুভ করছে? এই দিক বরাবর। কত ভেলোসিটি নিয়ে? এর ভেলোসিটি আমি ধরছি সাপোজ অবজারভারের ভেলোসিটি ভি u0 3.6 মিটার পার সেকেন্ড। আর যে সাউন্ডটার ভেলোসিটি কত? সেটা ভি, সেটা ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। তাহলে ফ্রিকোয়েন্সি কী হবে দেখো? এন প্রাইম ইকুয়াল টু ভি প্লাস u0 ডিভাইডেড বাই ইউএস মাইনাস কত বলো? তোমার ভি ইন্টু এন, তাই তো? এইখানে তাহলে তুমি কি লিখবে? এন প্রাইম ইকুয়াল টু ভি মানে ইসের বেগ, শব্দের বেগ 330 প্লাস অবজারভার দেখো দূরে সরে যাচ্ছে, তাহলে মাইনাস হবে, সুতরাং মাইনাস 3.6 ডিভাইডেড বাই ইউএস 0 মাইনাস 330 ইন্টু এন। ওকে, তাহলে এন প্রাইম ইকুয়াল টু তাহলে তোমার কত আসছে? একটু ক্যালকুলেশন করি আমি। 330 মাইনাস 3.6 326.4 ডিভাইডেড বাই 330 মানে পয়েন্ট এরকম আসছে, একটা মাইনাস সাইন, 0.0980 ইন্টু এন। এনের মান তোমাকে বলে দিয়েছে দেখো 550 আই থিঙ্ক, এত হার্জ। তাহলে এইটাকে তুমি এক কাজ করো, 550 দিয়ে গুণ করো, সুতরাং 544 পাবে। এন প্রাইম ইকুয়াল টু মড ভ্যালু নিচ্ছি আমি, তাহলে কত আসছে তোমার? 544 আসছে। ওকে, তাহলে কতগুলো কম্পাঙ্ক তুমি শুনতে পাবো? সুতরাং এন প্রাইম মাইনাস এন, তাহলে এন প্রাইম মাইনাস এন, জাস্ট এন মাইনাস এন প্রাইম, ঠিক আছে? এন মাইনাস এন প্রাইম স্বরকম্প তুমি শুনতে পাবে 550 মাইনাস 540, মানে তোমার পাবে 6টা, তাই না? 6টি, তাহলে 6টি স্বরকম্প তুমি শুনতে পাবে, এটা তোমার আনসার হবে। দেখো 6টি তোমার স্বরকম্প শুনতে পাবে। ক্লিয়ার হয়েছে?
তাহলে প্রবলেম সেট নয়, মডেল সেট 2 এর সবগুলো কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। নেক্সট দিন আমি মডেল সেট 3 সবগুলো কোশ্চেন সলভ করব। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। ক্লিয়ার হয়েছে? ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এই সেটটায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং খুবই একটু কিছু লেন্দি কোশ্চেন রয়েছে। সো ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।